ফাইনালি স্যামসাং গ্যালাক্সি S23 FE লঞ্চ করে দিয়েছে। তবে এইবার তাদের FE সিরিজে আরো দুইটা প্রোডাক্ট অ্যাড হয়েছে, গ্যালাক্সি বাডস FE এবং ট্যাব S9 FE। মানে এবার FE সিরিজটাকে তারা একটা ইকোসিস্টেমে নিয়ে আসতে যাচ্ছে। আর FE সিরিজের ফোনগুলো সবসময়ই অর্ধেক দামে ফ্ল্যাগশিপ গ্রেডের পারফরমেন্সই পাওয়া যায়। আর এবার যেহেতু তারা আরো কিছু প্রোডাক্ট FE সিরিজে ইনক্লুড করছে, তাই ভবিষ্যতে আমরা FE সিরিজে আরো ভালো রকম একটা এক্সপিরিয়েন্স পাবো। তবে আজকে শুধু গ্যালাক্সি S23 FE কে নিয়ে আলোচনা করব, আর ট্যাব S9 FE কে নিয়ে আলাদা একটা ভিডিও আসবে ইনশাল্লাহ আমাদের চ্যানেলে। প্রথমেই যদি গ্যালাক্সি S23 FE ডিজাইন নিয়ে কথা বলি, তাহলে এটা দেখতে মোটামুটি গ্যালাক্সি S23 ফোনটার মতোই হুবহু সেম ডিজাইন, এবং স্যামসাং এর যে মিনিমালিস্টিক ডিজাইন আছে খুবই সিম্পল, এই ডিজাইনটা কিন্তু সবারই পছন্দের তালিকায় থাকে। খুবই কিউট দেখতে, কম্প্যাক্ট সাইজের একটা ফোন। আর এবার ফোনটার বিল্ড কোয়ালিটিতেও একটু ইমপ্রুভমেন্ট করা হয়েছে, যেমন তাদের গ্যালাক্সি S21 FE তে ছিল পেছনে প্লাস্টিক ব্যাক প্যানেল, তবে এবার কিন্তু পেছনে গ্লাসের প্রোটেকশন থাকছে। এবার সামনে এবং পেছনে দুই সাইডে গরিল গ্লাস 5 এর প্রোটেকশন দেওয়া হয়েছে এবং ফ্রেমটি অ্যালুমিনিয়ামেরই থাকছে। এবার কিন্তু ফোনের থিকনেস মোটা করে দেওয়া হয়েছে, ফোনের থিকনেস এবার 8.2 মিলিমিটার রাখা হয়েছে, যেটা S21 FE তে ছিল 7.9 মিলিমিটার। ফোনটা মোটা করে দেওয়ার কারণ এটাও হতে পারে এইবার কিন্তু ফোনের ভেতরে যে কুলিং চেম্বারটা আছে ওইটাকে আরেকটু বড় করে দেওয়া হয়েছে, এই জন্য হয়তো ফোনটাকে একটু মোটা করা হয়েছে। আর ফোনটার ওজনও কিন্তু বেড়ে গেছে অনেকটাই। এই টোটাল ফোনটার ওজন হচ্ছে 209 গ্রাম। S21 FE তে ছিল কিন্তু 177 গ্রাম, খুবই লাইট ওয়েটের। এবার কিন্তু ফোনের ওজনটা অনেক বাড়াই দিচ্ছে। এছাড়া ফোনটাতে IP68 এর ওয়াটার এন্ড ডাস্ট রেজিস্ট্যান্স তো থাকছেই। 1.5 মিটার পানির নিচে 30 মিনিট পর্যন্ত ফোনটি সার্ভাইভ করতে পারবে। তবে এই রেটিং থাকা মানে যে ফোনটা পানির মধ্যে চুবাবেন এমনটা কেউ ভুলেও করতে যাবেন না। আর ফোনটাতে ডিসপ্লে হিসেবে থাকছে 6.4 ইঞ্চির ফুল HD প্লাস রেজুলেশনের ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্জ এর রিফ্রেশ রেট তো থাকছে, HDR10 প্লাস এর সাপোর্ট থাকছে। আর এই ফোনটা আউটডোরে সর্বোচ্চ 1450 নিটস এর পিক ব্রাইটনেস দিবে। সো নিঃসন্দেহে ডিসপ্লেটা খুবই ভালো। তবে এবার ডিসপ্লের বেজেল এরিয়াটা কিন্তু একটু বড় করে দেওয়া হয়েছে, S21 FE থেকেও বেশ অনেকটাই বড় করা হয়েছে। তো বেজেলটা যদি কিছুক্ষণের জন্য সাইডে রাখি তাহলে ডিসপ্লেটা নিঃসন্দেহে খুবই ভালো, যেহেতু এটা স্যামসাং এর ডিসপ্লে। মোটামুটি ফ্ল্যাগশিপের মতো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে ডিসপ্লে থেকে। আর এখানে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকছে। সো সব মিলায়ে ওভারঅল খুবই ভালো একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে। আর এই ফোনটা ইন্ডিয়াতে যেটা লঞ্চ করা হয়েছে সেটার মধ্যে থাকছে Exynos 2200 প্রসেসর, এটা একটা 4 ন্যানোমিটার চিপসেট। তবে ইউএসএ তে যেটা লঞ্চ করা হয়েছে ওইখানে আবার স্ন্যাপড্রাগনের 8 Gen 1 থাকছে। প্রসেসর দুইটা 4 ন্যানোমিটারের, তবে স্ন্যাপড্রাগন 8 Gen 1 এর থেকে একটু বেটার পারফরমেন্স পাওয়া যাবে। তো আমাদের দেশে মোটামুটি দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবল পাওয়া যায়। তবে যারা দেশে ফোনটা কিনবেন অবশ্যই স্ন্যাপড্রাগন ভেরিয়েন্টটা নেবেন, এখানে পারফরমেন্সটা একটু বেটার পাওয়া যাবে। এই ফোনটা আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 13 এর সাথে লঞ্চ করা হয়েছে One UI 5.1। তবে স্যামসাং প্রমিস করেছে তারা এবার 4টা মেজর অ্যান্ড্রয়েড আপডেট দিবে এবং 5 বছরের সিকিউরিটি আপডেট দিবে। আর এই ফোনটার কম্পিটিটর হিসেবে কিন্তু গ্যালাক্সি S23 অলরেডি মার্কেটে আছে। তো ওইটাও কিন্তু মোটামুটি সেম দামে বাংলাদেশে পাওয়া যাবে। যদি আপনারা মোটামুটি 1-2 হাজার টাকা ডিফারেন্সে S23 পান তাহলে ওইটা নিয়ে নেওয়াটা বেটার হবে। আর গ্যালাক্সি S23 ফোনের ভিডিওটা অলরেডি আমাদের চ্যানেলে আছে, আই বাটনে লিঙ্ক থাকলে এবং এন্ড স্ক্রিনেও দিয়ে রাখবো, আপনারা দেখে নিতে পারেন। আর এই ফোনে কিন্তু একটাই র্যাম ভেরিয়েন্ট থাকছে 8GB, আর স্টোরেজ অপশন হিসেবে 128 এবং 256GB স্টোরেজ অপশন থাকবে। ফোনটাতে ক্যামেরা হিসেবে থাকছে পেছনে 3টা ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের এবং এখানে ওয়াইএস তো থাকছেই, সেই সাথে আরো একটা 12 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, আর তার সাথে আরো একটা 8 মেগাপিক্সেলের টেলিফোটো জুম লেন্স থাকছে, যেখানে 3x পর্যন্ত জুমের সুবিধা থাকবে। আর এই মেইন ক্যামেরা থেকে সর্বোচ্চ 8K 24 FPS এ ভিডিও শুট করতে পারবেন, আর 4K 30 FPS এ ভিডিও শুট করার অপশন থাকছে। আর ফ্রন্টে থাকছে 10 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সো ওভারঅল ক্যামেরা মোটামুটি ভালোই পাওয়া যাবে, কারণ FE সিরিজের ফোন কিন্তু ডিসেন্ট একটা ক্যামেরা সেটআপ দিয়ে নিয়ে আসে এবং বাজেট অনুযায়ী ভালো একটা ক্যামেরা পারফরমেন্স পাওয়া যায়। আর এই ফোনটাতে কিন্তু 4500 mAh এর ব্যাটারি ইউজ করা হয়েছে, যেহেতু এটা একটা কম্প্যাক্ট সাইজের ফোন এই জন্য ব্যাটারিটা একটু কমই হয়ে যায়। 4500 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের চার্জিং সাপোর্ট। তবে বক্সের মধ্যে কিন্তু কোনো চার্জার থাকছে না। এছাড়াও চার্জিং এর ক্ষেত্রে PD2 এর সাপোর্ট থাকছে, আর 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা তো থাকছে, রিভার্স ওয়্যারলেস চার্জিং এর সুবিধাও থাকছে। এই ফোনটা টোটাল 4টা কালারে লঞ্চ করা হয়েছে, মিন্ট, ক্রিম, পার্পল এবং গ্রাফাইট। প্রত্যেকটা কালারে কিন্তু জোস, মিন্ট কালারটা সব থেকে বেশি ভালো লাগছে। এছাড়াও ডুয়াল স্টেরিও স্পিকার থাকছে, USB Type-C পোর্ট থাকছে, ব্লুটুথ 5.3 থাকছে, NFC সাপোর্ট তো থাকছেই। আর ফ্ল্যাগশিপ ফোনগুলোর মতোই এখানে স্যামসাং এর ডেক্সের সাপোর্ট থাকছে। সো সব মিলায় ওভারঅল পারফরমেন্সটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ গ্রেডেরই পাওয়া যাবে। আর যাদের বাজেট কম, ফ্ল্যাগশিপ ফোনের বাজেট নাই, তারা
তারা কিন্তু এফি সিরিজের দিকে যাইতে পারেন। খুবই স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যায়, ডিসেন্ট কোয়ালিটির ফোন। এখন যদি দামের কথা বলি, এটা ইউএসএ তে কিন্তু $599 লঞ্চ করা হয়েছে 128 জিবি ভ্যারিয়েন্টটা। তবে ইন্ডিয়াতে কিন্তু এটা খুবই হাই প্রাইসে লঞ্চ করা হয়েছে। ইন্ডিয়াতে এই ফোনটা 59,999 রুপিতে লঞ্চ করা হয়েছে বেস ভ্যারিয়েন্ট। তবে কার্ড ডিসকাউন্ট দিয়ে এটা 49,999 রুপিতে পাওয়া যাচ্ছে। আর এই ফোনটা যখন বাংলাদেশে আসবে 65 থেকে 70,000 টাকার মধ্যে বিক্রি হবে। প্রথম অবস্থা হয়তো আরো কিছু বেশি দামে কিনা লাগতে পারে, পরে হয়তো স্টেবল পজিশনে আসবে দামটা। আর খুব সম্ভবত এই মাসের মধ্যেই ফোনটা দেশের বাজারে অ্যাভেলেবল হয়ে যাবে। প্রথম দিকে কিনলে একটু বেশি দামে কেনা লাগবে। তো সব মিলায় ওভারঅল যদি ফোনটাকে দেখি তাহলে মোটামুটি ডিসেন্ট একটা ফোন বলা যায়। বাজেট অনুযায়ী ভালো একটা এক্সপিরিয়েন্স দিতে পারবে। খুব হাই লেভেলের পারফরমেন্স হয়তো এখান থেকে পাওয়া যাবে না, কিন্তু ভালো মানের একটা এক্সপিরিয়েন্স পাওয়া যাবে।